আপনার কাছেও ঠিক কি আয়ুষ্মান ভারতের ফর্ম এসে পৌঁছেছে? যদি এসে পৌঁছে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আর যদি না এসে পৌঁছে থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। বলবো কোথা থেকে এই ফর্ম পাবেন এবং ফর্মের ঠিক কোন জায়গায় কি ফিল আপ করতে হবে আর কোথায় কি লিখতে হবে না। তো প্রথমেই আমরা দেখে নেব আবেদনকারীর তথ্য। এখানে আপনাকে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে এবং আবেদনকারীর যে নাম সেই নামটা এখানে দিতে হবে এবং এই আবেদনকারীর যে রেশন কার্ড নাম্বার সেটা এখানে দিতে হবে। আর যদি এখানে এই তিনটেই করা থাকে আগে থেকেই তাহলে আপনাকে কিছু করতে হবে না। এবং এখানে রেশন কার্ডের যে বিভাগ সেটা আপনাকে দিতে হবে, এটাও আগে থেকে টিক চিহ্ন দেওয়া থাকে, তো আপনাকে এখানে কিছু করতে হবে না। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত, আর যদি যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে দেওয়া আছে সেটা আপনি এখানে দেবেন এবং আপনার লিঙ্গ পুরুষ কি মহিলা কি অন্যান্য সেটা দেবেন এবং আপনার জন্ম তারিখ সেটা আপনি এখানে দেবেন। এখানেও সাধারণত তিনটে আগে থেকেই দেয়া থাকে, যদি না দেয়া থাকে লিখবেন আর যদি দেয়া থাকে তাহলে আর পুনরায় লেখার দরকার নেই। এবং আপনার সম্পূর্ণ বাড়ির ঠিকানা, আপনি যে জায়গায় বসবাস করেন সেই জায়গার ঠিকানাটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আপনাকে দিতে হবে গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, আপনার থানা, আপনার জেলা, হ্যাঁ, এবং আপনার ব্লকের নাম এবং অবশ্যই পিনকোড দিয়ে আপনাকে এটা ফিল করতে হবে এবং আপনার যদি কোনো বাড়ির নাম্বার থেকে থাকে সেই নাম্বারটাও এখানে যুক্ত করতে হবে। এবং তার নিচে ঠিক যে তার নিচে যে অপশানটা রয়েছে এখানে রয়েছে জেলা। জেলা এবং জেলা আপনার যেটা সেটা আপনি দেবেন এবং ব্লক বা পৌরসভা আপনি যেটায় থাকেন সেই জায়গার নামটা এখানটা দেবেন এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডে যেখানে থাকেন সেইখানের এটা নামটা দেবেন। এটাও সাধারণত ৩ টে ফিল করাই থাকে আগে থেকে। যদি ফিল না করা থাকে তাহলে আপনি ফিল করবেন। পরিবারের প্রধানের নাম, আপনার পরিবারের যে প্রধান তার নামটা আপনি এখানে দেবেন। যদি না দেওয়া থাকে আর যদি দেওয়া থাকে তাহলে আপনাকে আর দেওয়ার দরকার নেই। এরপর আপনার এখানে মোট পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারে মোট কয়জন আছে? আমার পরিবারে ৪ জন আছে, ধরুন আমি এখানে ৪ দেবো। ঠিক আছে? এবার এটা আপনি সেরকম দেবেন এবং আপনার কাছে যে প্যান কার্ড নাম্বারটা আছে সেই প্যান কার্ড যদি থেকে থাকে তবে আপনি সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং নির্বাচন তথ্য এবং ১৮ বছরের ওপর হলে যদি এখানে নির্বাচনের তথ্যটা দিতে হবে। যদি আপনার ১৮ বছরের ওপর হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আমাকে কি দিতে হবে? আপনাকে এখানে দিতে হবে এপিক নাম্বার। আপনার যে ভোটার কার্ডের যে এপিক নাম্বারটা আছে সেইটা আপনাকে এখানে দিতে হবে এবং তারপরে আসে এসি নাম্বার। এসি নাম্বারটা হচ্ছে আপনি যে বিধানসভায় ভোট দিচ্ছেন সেই বিধানসভার একটা নাম্বার হয়ে থাকে। সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে? এবং এখানে তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পার্ট নাম্বার। পার্ট নাম্বারটা হচ্ছে আপনি যে বুথে ভোট দিচ্ছেন সেই বুথের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। এরপর আসে ক্রমিক নাম্বার। ক্রমিক নাম্বার হচ্ছে আপনার যে ভোটার লিস্টের যে তালিকা আছে সেই তালিকায় আপনার নাম্বারটা কততে রয়েছে সেই নাম্বারটা আপনাকে দেখে এখানে বসাতে হবে এবং তারপরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্যসাথীর বিবরণ। স্বাস্থ্যসাথীর বিবরণ, স্বাস্থ্যসাথী ইউআরএন নাম্বার ১৭ সংখ্যা। যে আপনি স্বাস্থ্যসাথী কার্ডটা করেছিলেন ২০০০ সালে, ২০২০ সালে নাগাদ, ২০-২১ সাল নাগাদ, সেই স্বাস্থ্যসাথী কার্ডে যে ১৭ অক্ষরের নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং তারপরে যে নিচে যে অপশানটা রয়েছে এই অপশানটা আপনাকে কিছু করতে হবে না বা কিছু লিখতে হবে না। এটা এরকম ফাঁকাই থাকবে। এটা যার যে অফিসার করবে বা যে যার আন্ডারে আছে সে এইটা ফিল আপ করবে। আপনাকে এখানে কিছু করতে হবে না এবং যে পরের পৃষ্ঠা আছে সেই পরের পৃষ্ঠায় কি লিখতে হবে সেটা আমি দেখিয়ে দিই। পরের পৃষ্ঠায় রয়েছে বাতিলের কার্যকর শর্তাবলী। তো এখানে আপনাকে পরিবারের মাসিক আয় যদি ৮,০০,০০০ টাকার বেশি হয় তাহলে হ্যাঁ এ টিক দেবেন। যদি না হয় তাহলে না, আর যদি না হয়ে থাকে তাহলে না এ টিক দেবেন এবং পরিবারে কোনো সদস্য আয়কর প্রদান করে কিনা, পরিবারের যদি কোনো সদস্য ট্যাক্স দিয়ে থাকে তাহলে হ্যাঁ এ টিক দেবেন, যদি না দিয়ে থাকে তাহলে না এ টিক দেবেন। তারপরে এসআইআর, ডব্লিউবিএলএ, এএসএসডি তালিকায় যদি নাম পাওয়া গেছে তাহলে আপনাকে হ্যাঁ ঠিক দিতে হবে আর যদি না পাওয়া গিয়ে থাকে তাহলে না এ টিক দিতে হবে। এটা অ্যাকচুয়ালি আপনার নাম যদি এসআইআর বা ডব্লিউবিএল তে ডেট আসে বা ডুপ্লিকেট আসে সেক্ষেত্রে আপনি হ্যাঁ ঠিক দেবেন আর যদি না এসে থাকে তাহলে না এ ঠিক দেবেন।
এসআইআর এ আবেদনকারী বিচারাধীন কি রয়েছেন কিনা। যদি বিচারাধীন থেকে থাকেন তাহলে হ্যাঁ এ ঠিক দেবেন, যদি বিচারাধীন না থেকে থাকে তাহলে না এ ঠিক দেবেন। তো সিএএ আবেদন মুলতুবি রয়েছে কিনা, যদি সিএএ এর আবেদন মুলতুবি থাকে তাহলে হ্যাঁ এ ঠিক দেবেন, যদি না থেকে থাকে তাহলে না এ টিক দেবেন। অন্নপূর্ণা যোজনা থেকে নাম বাদ পড়েছে কিনা, যদি অন্নপূর্ণা যোজনা থেকে নাম বাদ পড়ে থাকে তাহলে হ্যাঁ এ ঠিক দেবেন, নয়তো না এ ঠিক দেবেন। ব্যক্তি জীবনে বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন কিনা, কোনো ব্যক্তি যদি মারা গিয়ে থাকে বা একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে গিয়ে থাকে তাহলে হ্যাঁ এ ঠিক দেবেন, যদি না হয় এই দুটোর মধ্যে তাহলে আপনাকে না এ টিক দিতে হবে। এক্ষেত্রে এই যে অপশানগুলো রয়েছে এটাতে বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ মানুষেরই নায়ে টিক পড়বে, সেটা আপনি আপনার মতো দেখে এটা দেবেন। এবং তার পরের অপশানে আমরা চলে যাই, আবেদনকারীর সম্মতি। তো এই জায়গাতে আপনাকে এখানে একটা যে অপশান আছে এটা আপনাকে টিক চিহ্ন দিতে হবে ও এখানে লেখা রয়েছে আপনি আবেদন যে করছেন এতে যদি কোনো মিথ্যে তথ্য দিয়ে থাকেন তাহলে এই সুরক্ষা, সামাজিক সুরক্ষা বন্ধ করে দেয়া হবে। এবং আপনার যে আবেদনকারী যে তার স্বাক্ষর আপনাকে এখানে দিতে হবে এবং তার সাথে তার বুড়ো আঙুলের ছাপটা দিতে পারো। যদি স্বাক্ষর যদি না করতে পারে সেক্ষেত্রে বুড়ো আঙুলের ছাপ দিতে পারো। এবং নিচে যে অপশানগুলো রয়েছে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না। এগুলো সাধারণত ফর্ম যারা মেইনটেইন করছে তারাই করবে। আশাকর্মীরা যদি আপনাকে ফর্ম দিয়ে গিয়ে থাকে তাহলে আশাকর্মীরাই এটা করে দেবে। এটা আপনাকে কিছু করতে হবে না। আর আপনি যদি ফর্ম না পেয়ে থাকেন সেটা ফর্মটা আপনি আশাকর্মীদের থেকে পেয়ে যাবেন। আশাকর্মীরা সাধারণত বাড়ি, বাড়ি গিয়েই ফর্ম বিলি করে আসছে যে নিয়ম অনুযায়ী। এরপর আপনার এরিয়ায় কি চলছে সেটা আপনাকে একটু খোঁজ খবর নিলেই আপনি এই ফর্ম পেয়ে যাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন এবং তো সঠিক তথ্য দিতে পারলাম কিনা এটাও জানাবেন। তো ধন্যবাদ।